সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, তাহসিন রিয়াদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি, রেজাউল করিম রনি, সম্পাদক জবান, এবং আজিজুল হক জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনায় যাব। জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি আসলে চলমান রয়েছে। যে জুলাইয়ের যে আন্দোলনের যে চূড়ান্ত রূপরেখা, সেটি আসলে এই যে 14, 15 এবং 16 জুলাইকে কেন্দ্র করেই হয়েছিল। 16 জুলাই আবু সাইদ এবং ওয়াসিম শহীদ হন এবং তারপরে আসলে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চলে যায়। যদিও 14 তারিখে আসলে কে রাজাকার এই স্লোগান দিয়ে শিক্ষার্থীরা নেমে এসেছিলেন। তো সেই হিসেবে আসলে জুলাইয়ের যেই দ্বিতীয় বর্ষপূর্তি আমরা যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং প্রাপ্তি, সেটি নিয়ে রেজাউল করিম রনি আমি আপনার কাছে যেতে চাই। গণ অভ্যুত্থান পরবর্তী অগ্রগতিগুলো আসলে কীভাবে মূল্যায়ন করবেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি? জি, ধন্যবাদ। যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম, এবং যারা সহ আলোচক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আজকে দেখতে দেখতে আমরা জুলাইয়ের দ্বিতীয় বর্ষে চলে আসলাম, এবং আমি যে কথা বলে জুলাইয়ের পরে আলোচনা শুরু করছিলাম সেই কথা দিয়েই শুরু করি। জুলাইয়ের ক্রেডিট শুধু শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। জীবিত কেউ ক্রেডিটের ভাগিদার না, কারণ আমরা যারা এতগুলো লাশ পেরিয়ে বেঁচে আছি, এটা একটা মিরাকল। তো সেই দায়িত্বটা যারা পালন করবে জুলাই তাদের। কিন্তু মুশকিল হলে এই দায়িত্ব পালনের জায়গায় এসে আমরা যখন গণ অভ্যুত্থানের পরে একটা সরকার দেখলাম, সেই সরকারের কাছ থেকে যে আকাঙ্ক্ষাটা ছিল সেইটা অনেকখানি হোঁচট খেয়েছে। তারপরেও সরকারের সফলতা হলো সরকার একটা নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ভোটাধিকার ফেরত এসেছে, সেটা অনুষ্ঠান করতে পেরেছে। এটাই সরকারের সবচেয়ে বড় সফলতা। এটা আমি যখন ইলেকশনের কোনো সম্ভাবনা কেউ দেখছিল না, তখন আমি বলেছিলাম, আপনাদের শোতে একাধিকবার বলেছিলাম যে এই সরকার মানে ইউনূস সরকার যদি একটা নির্বাচন দিতে পারে এবং যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে, সেটা হবে সবচেয়ে বড় সংস্কার। ফলে তারা সবচেয়ে বড় সংস্কারটা করে গিয়েছে। আর বাকি যে সংস্কারগুলো, যেটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে একটা এসি ঘরের মধ্যে তারা করছে, সেটার বিষয়ে তো ওই সময়ই মতৈক্য হয়নি। অনেকগুলো বিষয়ে ঐক্যমত ছিল, কিন্তু অনেকগুলো বিষয়ে তো মতৈক্য রাজনৈতিক দলগুলোর হয় নাই। ফলে যেগুলোতে মতৈক্য হয় নাই সেগুলো নিয়ে যার যার রাজনীতি তারা করার চেষ্টা করছে। কিন্তু সেখানে একটা ডেমোক্রেটিক পার্টি হিসেবে আপনার যারা নির্বাচিত হয়েছে তাদের রাজনীতি হলো এখানে গণতন্ত্র যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে স্ট্রং করা, শক্তিশালী করা। এবং জুলাইয়ের যে দায়িত্ব, দেখেন জুলাইয়ের কোনো স্পেসিফিক রাজনৈতিক এজেন্ডা ছিল না, রাজনৈতিক আকাঙ্ক্ষাও ছিল না, কিন্তু যেটা ছিল একটা স্পিরিট ছিল। এবং সেই স্পিরিটটা কি? সেই স্পিরিটটা হলো একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ, একটা মতাদর্শপন্থী ট্রাইবাল পলিটিক্যাল ফ্যাসিবাদী কাঠামো থেকে একটা স্বাধীন নাগরিক, মত প্রকাশের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, হ্যাঁ, এবং একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কল্পনা জায়গার থেকে মানুষ, এবং আরেকটা কমন ভিক্টিমহুডের একটা ঐক্য হয়েছিল। কিন্তু কোনো একটা ইসলামিজম কায়েম করা, কোনো একটা কমিউনিজম কায়েম করা, এগুলোর জন্য আন্দোলন হয়নি। ইভেন এই জুলাই আন্দোলনটা শেখ হাসিনা পতনের আন্দোলনও ছিল, এটা কোটা আন্দোলন আকারে শুরু হয়েছিল। আন্দোলন নিজেই নিজের পরিণতি নির্ধারণ করেছে। আন্দোলনের প্রত্যেকটা মোমেন্ট এমনভাবে তৈরি হয়েছিল, এই মনে হচ্ছে আন্দোলন পিছিয়ে যাবে, এই মনে হচ্ছে আওয়ামী লীগ নিয়ন্ত্রণে নিয়ে যাবে, একজন মারা যাচ্ছে, একজন আহত হচ্ছে, আরেকজন নেতৃত্ব তুলে নিচ্ছে। খুবই অর্গানিক্যালি আমরা দেখছি এখানে ঘরে ঘরে সমন্বয়ক গড়ে উঠতেছে। ফলে এটাই আন্দোলনের একটা আপনার মাস্টারি বলতে পারেন, যে এটার প্লুরালিটি বলতে পারেন, যে এখানে সবাই মাস্টার মাইন্ড, আবার কেউ মাস্টার মাইন্ড ছিল না। ফলে এই যে একটা প্লুরাল কর্তা সত্তা, যে জেনারেশনের যে জাগরণ, পুরো জেনারেশনাল মুভমেন্ট, এইটার মধ্যে দিয়ে একক কোনো এজেন্ডা ছিল না, গোটা আন্দোলনই কর্তাসত্তা ছিল। আন্দোলন নিজেই শেখ হাসিনার পরিণতি শুরু করার জন্য আন্দোলন ধাবিত হয়েছে। আমরা সবাই আন্দোলনের পিছনে ছিলাম, আমরা কেউ আন্দোলন লিড দিই নেই, আন্দোলনই আমাদের লিড দিছে। কারণ এটা ট্রু ইভেন্ট এইভাবে তৈরি হয়। ট্রু ইভেন্ট হলো এটার যে হিডেন কজ, এটার যে মূল আসল যে কজটা, এটা যখন রিভিল হয়, যেটা মুখে আসছে মানে কোটা, আর এটা যে ট্রু কজ হাসিনা চলে যা, যখন ট্রু কজ নিজেই নিজেকে আপনার ইলুমিনেট করে, নিজেই নিজেকে ফ্লারিশ করে, নিজেই নিজেকে প্রকাশ করে, সেটাকে বলা হয় ইভেন্ট। ফলে জুলাই একটা ঐতিহাসিক ইভেন্ট এই জাতির জীবনে আসছে, এবং এই ইভেন্টের কারণে বাংলাদেশে একটা কাঠামোগত ফ্যাসিবাদী জায়গা থেকে একটা গণতান্ত্রিক উত্তরণ শুরু হয়েছে। নানা রকম চ্যালেঞ্জেস আছে। এখন সেই উত্তরণের মধ্যে দিয়ে আমরা একটা ডেমোক্রেটিক কাঠামো, বাংলাদেশপন্থী রাজনীতির দিকে প্রত্যাবর্তন করেছি। সেখানে আমরা আগে একটা টু পার্টিজান স্টেটে ছিলাম, আওয়ামী লীগ বনাম বিএনপি বাইনারি। এখন আমরা একটা মাল্টি পার্টিজান স্টেটে প্রবেশ করেছি। আপনারা জানেন অনেকগুলো নতুন নতুন পার্টি, হ্যাঁ, তারা আসছে, এনসিপি,
এবি পার্টির ফুয়াদ ভাই আছে, এখানে আরও অনেক অনেক পার্টি, একটা পলিটিক্যাল প্রসেস যেটা হাসিনার আমলে বন্ধ ছিল, সে পলিটিক্যাল প্রসেস শুরু হয়েছে। ফলে জুলাইয়ের অবদান যদি বলেন, জুলাইয়ের হিউজ অবদান, সবচেয়ে বড় অবদান একটা জেনারেশনাল মুভমেন্ট, পৃথিবীর ইতিহাসে প্রথম জেনজি রেভলিউশন বলেন বা গণঅভ্যুত্থান বলেন, যেটা লিড দেওয়ার মধ্যে দিয়ে এই জেনারেশনের সাথে ইতিহাসের কোনো সম্পর্ক ছিল না, যেটা আমি আগের থেকে বলতাম। এই জেনারেশন বাস করতো তার দাদার ইতিহাসে ৭১, তার বাপের ইতিহাস ৯০, তার নিজের ইতিহাস সে নিজে তৈরি করছে, যেটা হলো জুলাই গণঅভ্যুত্থান। তাহসিন রিয়াজ নিজের ইতিহাস নিজে তৈরি করছে, জেনারেশনাল বিপ্লব বা জেনারেশনাল অভ্যুত্থান ছিলেন রেজাউল করিম রনি। নাগরিক বাংলাদেশ গঠনের যেই জায়গাটা, সেই জায়গাটা আসলে আমাদের কতদূর অগ্রগতি হয়েছে, কিংবা জুলাইয়ে এবং গত ১৭ বছর যারা ফ্যাসিবাদী আন্দোলন করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই শহীদ বা আহতদের আসলে কি অবস্থায় আছে, তাদের কি উন্নতি হয়েছে? আমরা তো দেখছি অনেকের উন্নতি হয়ে গেছে এই ১.৫ বছর ২ বছরেই। ধন্যবাদ। রনি ভাইয়ের কথা শুনছিলাম, শেষে উনি যে কথাটা বলছেন ওটা গুরুত্বপূর্ণ, যে এই জেনারেশন নিজেই একটা নিজের ইতিহাস সৃষ্টি করেছে এবং সেই ইতিহাসটা হচ্ছে তার জন্য একটা এখন লেগেসি, বড় লেগেসি, যেটার ফুটপ্রিন্ট ধরে ধরে সে এগোতে পারবে সামনের দিকে। আমরা একটু যদি ইতিহাসটা রিকল করি, সেটাও করা জরুরি, কারণ ওই স্পিরিটটা কী ছিল, ওটার সাথে আসলে পুরো জুলাই এবং আজকের বাংলাদেশ, এটা পুরোটাই আসলে কানেক্টেড, ইন্টারকানেক্টেড। ফলে দেখেন, মানে আপনি নিশ্চয়ই, এটা আমাদের সবারই স্মরণ থাকার কথা, পুরো ১৬টা বছর আমরা কিন্তু একটা বুলি সবসময় শুনেছি, যখনই কাউকে এলিমিনেট করার দরকার ছিল, যখনই কাউকে আপনার রাষ্ট্র বা রাষ্ট্রের যে সিস্টেম, এই সিস্টেম থেকে বের করে দেওয়ার প্রয়োজন পড়তো, তখনই কিন্তু হাসিনার একটা টার্ম ছিল, সেই টার্মটা হচ্ছে রাজাকার। এবং আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে সেই ১৪ তারিখ, আজকে সেই ১৪ তারিখ রাতে বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটা স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এবং চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার স্লোগানে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু মুখরিত হয়। এবং তার মানে ক্রমান্বয়ে বা তার ক্রোনোলজি ফলো করেই কিন্তু পরবর্তীতে আসলে আন্দোলন বড় রকম দানা পাতে। এবং আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে তার ঠিক আগের দিনের বেলা চীন থেকে একটা ব্যর্থ সফর করে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোটা আন্দোলনকারীদের ব্যাপারে, তখন তিনি একটা খুবই হিউমিলেটিং একটা বক্তব্য, সেই বক্তব্যের যে ধরেই বেসিক্যালি জুলাই আসলে একটা জায়গায় নিয়েছে। রনি ভাইকে একটু ছোট্ট করে আমি জাস্ট একটা জায়গায় সমালোচনা করি, আমি জুলাইয়ের আলোচনাটা থাকতে চাই, মানে এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে মোর ইম্পর্টেন্ট টু ডিসকাস আমাদের নিজেদের সারফেসে। বাট এই ধারণাটা আসলে সঠিক না যে জুলাই নিজেই মানে আন্দোলন নিজেই হচ্ছে হাসিনাকে পতন করে ফেলছে। এটা একটা মেটাফোর, এটা একটা রেটোরিক। রনি ভাই যেভাবে বলতে চাইছেন, আমি জানি না এটা ওই ফিল থেকে বলছেন কিনা, বাট এটা কমপ্লিট একটা রেটোরিক। শুনতে ভালো কবিতার মতন শোনায়, শুনতে ভালো গল্পের মতন শোনায়, বাট দেখেন আন্দোলন আসলে কোনো না কোনো পক্ষ, কোনো না কোনো অংশ গুরুত্বপূর্ণ একটা জায়গায় থেকে এটা কিন্তু লিড করছে, সেটা ভুলে গেলে চলবে না। আমি শেষ দিন পর্যন্ত আমরা যাদেরকে দেখছি, সেই জায়গাটা কিন্তু ভুলে গেলে চলবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা রনি ভাই, আমি জানি না ওই অ্যাগেইন যে আসলে কোন দৃষ্টিকোণ থেকে বলছে, উনি হয়তো ব্যাখ্যা করতে পারেন, বাট উনি যেটা বলছেন যে এই আন্দোলনের কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না, ভেরি রং কনসেপ্ট। এই আন্দোলনের রাজনৈতিক এজেন্ডা ছিল, এবং এই আন্দোলনের খুবই নির্ধারিত রাজনৈতিক এজেন্ডা ছিল, যেটার জেস্ট সারসংক্ষেপ ৩ তারিখের যে সমাবেশ, যে ৩ তারিখের সমাবেশে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেয়, এবং এক দফার ঘোষণাটা কিন্তু মানে আউট অফ নোওয়্যার না, কিন্তু আপনি স্ক্রিপ্টটা খেয়াল করে দেখেন, আপনি শব্দগুলো খেয়াল করে দেখেন, ওইখানে কি কথাটা বলা হলো, ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ। এই যে শব্দচয়নগুলো, এগুলো আউট অফ নোওয়্যার আসে না, এগুলো মানে হুট করে কারো কাছে চলে আসে না। ফলে দেখেন এটার একটা রাজনৈতিক এজেন্ডা ছিল। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে মানুষ তো আসলে সবাই তো আসলে সাফারার ছিল 16 বছরে, যারা নেমেছে বিভিন্ন অ্যাঙ্গেলে নেমেছে, কেউ রক্ত দেখে নেমেছে, কেউ 16 বছর নির্যাতিত হয়ে নেমেছে, ডিফারেন্ট সেগমেন্ট থেকে, ডিফারেন্ট পার্ট থেকে, ডিফারেন্ট পলিসি থেকে, ফিলোসফি থেকে, ডিফারেন্ট এজেন্ডা দিয়ে মানুষ নেমেছে। কাজেই মানুষের ডিফারেন্ট থট প্রসেস থাকতে পারে, কিন্তু সবার একটা কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু সেটা হচ্ছে যে আমরা এই ঘুণে খাওয়া বাংলাদেশ, এই ট্যাগিংয়ের বাংলাদেশ, এই ফ্রেমিংয়ের বাংলাদেশ, এই মানে বিভিন্ন রং দিয়ে মানুষকে মানে লিটারেলি মানুষের যে একটা হিউম্যান রাইট, ওইটাকে ইনভ্যালিড করে দিয়ে তাকে হত্যা করার যে বাংলাদেশ, ওই বাংলাদেশ থেকে আমরা মুক্তি চাই। ফলে কিন্তু খেয়াল করে দেখেন যে একেবারে স্কুল কলেজে যে শিক্ষার্থীরা নামলো, এই শিক্ষার্থীদের কি এজেন্ডা নিয়ে তারা নামছে? তাদের তো যেমন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা নামলো, প্রাইভেট কি তাদের কোটা প্রয়োজন ছিল না আসলে। এবং আপনি খুবই ভালো, আমরা সবাই জানি ইনফ্যাক্ট প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে চেস করে, তাদের কোটা লাগে না ভাই, তারা ভালো কোম্পানিতে ভালো ওয়েজেস, ভালো মানে হ্যান্ডসাম স্যালারি দিয়ে তারা জব, কিন্তু তারা কিন্তু নামছে, এবং তারা কিন্তু পুরো ফ্লোটাকে চেঞ্জ করে দিছে, পুরো হিস্ট্রিটাকে সিম্পলি ঘুরাই দিছে। ফলে দেখেন এটা মানে একটা পয়েন্ট আছে, পুরো আন্দোলনের, পুরো জুলাইয়ের একটা মানে বিন্দু আছে, ওই বিন্দুতে আমরা এসে সবাই কানেক্ট হয়েছি। রিজভী ভাই যে কথাটা বলছিল, উনি মুক্ত হওয়ার পর
যে এই ছেলে মেয়েদের মানে কারণে আজকে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতেছি। পার্থ ভাইরা তো অনেক কিছু ভুলে গেছেন। পার্থ ভাইরা যে কথাটা এখন আজকাল সংসদে অনেক চিৎকার করে বলেন, আন্দোলনের পরপর পার্থ ভাই যে কথাগুলো বলছিলেন ওটাই আসলে জুলাই। আপনি জুলাই যদি দেখতে হয় দেখেন, জুলাই আপনার সংসদে, জুলাই আপনার রাজনৈতিক যে ন্যারেশনে বা আমাদের এই বক্তব্য বিবৃতিতে আসলে জুলাই অনেক অংশে হারায় গেছে। এখনও জুলাই আছে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সি যে জুলাই কি ছিল, আপনি যান রাস্তাঘাটের, এখন পর্যন্ত রাস্তাঘাটের যে ক্যালিগ্রাফি, রাস্তাঘাটের যে দেয়াল লিখন আপনি দেখবেন, সেখানে একেবারে সাধারণ মানুষের যে মন্তব্যগুলো, তারা কেমন বাংলাদেশ দেখতে চাইছে, কি কি ধরনের পরিবর্তন তারা চাইছে, ওই কথাগুলো এখনও দেয়ালে কিন্তু লেখা আছে। ওইখানে জুলাই আছে। জুলাই হয়তো আমাদের অনেকের কাছ থেকে হারায় গেছে, কিন্তু ওই জুলাইটা আসলে আমাদেরকে খুঁজে পাইতে হবে। এখন আপনি নাগরিক অধিকারের কথা বলছেন, দেখেন ইটস আ বিগেস্ট থিং। অনেকেই, আমি এগেইন মানে রনি ভাইয়ের সাথে তো দ্বিমত করলাম একটা পয়েন্টে, এটা ভেরি এগ্রি করি আমি রনি ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে দিস ইজ ইম্পর্টেন্ট। 16 বছর বাংলাদেশে নির্বাচন হয়, একটা নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মিরর। দিন শেষে আপনি গণতন্ত্রকে দেখেন কি দিয়ে আসলে বলেন, মানুষের ডেমোক্রেটিক রাইটটাকে দেখেন কি দিয়ে? দেখেন তো সে তার ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে, এছাড়া তো আপনি দেখেন না আসলে। মানে এটা একটা বিগেস্ট ইভেন্ট। ফলে দেখেন ইন্টারিমের একটা বড় সফলতা হচ্ছে ইন্টারিম। ইনফ্যাক্ট আমরা ইন্টারিমকে অনেকভাবে সমালোচনা করি। আর ইদানিংকালে আপনি এই যে যারা আফসোস লীগ, যারা আফসোস সাংবাদিক লীগ যারা আছেন, বিভিন্ন পদের বিভিন্ন মানে ব্যাকগ্রাউন্ডে যারা এসে জুলাইকে ব্যর্থ বলার চেষ্টা করেন, তারা কিন্তু দেখেন এই কথাটা কিন্তু তাদের মুখে আসে না যে 16 বছর নির্বাচনের, এই কথা কিন্তু তাদের মুখে আসে না যে দামি ভোট, রাতের ভোট, নিশিরাতের কত রকম ভোট যে হইছে, এবং এখানে যে পুরো ডেমোক্রেটিক অধিকার অ্যাবসেন্স ছিল বাংলাদেশে। মানুষ যে তাদের ডেমোক্রেটিক রাইট প্রয়োগ করতে পারে না, মানুষকে গুম করা হয়েছিল, মানুষকে আয়না ঘরে নেওয়া হয়েছিল, মানুষকে খুন করা হয়েছিল, খুন করে তাকে কালার দিয়ে সেই খুনকে জাস্টিফাই করা হয়েছিল, এই কথাগুলো কিন্তু আফসোস লীগরা বলে না। ফলে জুলাইয়ের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করার একটা জায়গায় এসেছি। হ্যাঁ, এখন আমাদের কালচারাল কিছু চেঞ্জেস আনতে হবে, আমাদের মধ্যে কারেকশনের সুযোগ আছে, সেগুলোকে করতে হবে। বাট জুলাই কিন্তু ফেল করে নাই। জুলাই খুব রাইটলি প্লেস হয়েছে এবং খুব রাইটলি এটা আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছে সেই বাংলাদেশের দিকে, যেই বাংলাদেশকে ওই যে সাধারণ ছাত্রছাত্রীরা দেয়ালে লিখে দিছে। ফলে জুলাই জীবিত আছে, জুলাই থাকবে। আজিজুল হক জিয়ন, এই জুলাইয়ের বিষয়ে আসলে ছাত্র সংগঠনগুলো কিভাবে একীভূত হয়েছিল জুলাই আন্দোলনের সঙ্গে, বা কিভাবে এটিকে আসলে সামনে এগিয়ে নিয়েছিল তারা? জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ধন্যবাদ বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতাবৃন্দ এবং আমার সহ-আলোচক যারা আছেন। জুলাই নিয়ে অলরেডি দুজন তাদের বক্তব্য দিয়েছে, অনেকাংশেই চলে আসছে। বাট আমি একটা জায়গায় আমার সহ-আলোচকের সাথে ডিসএগ্রি করি। জুলাই দেখার জন্য আমার মনে হয় দেয়ালের ক্যালিওগ্রাফি দেখার দরকার হয় না। জুলাইয়ের যারা আমাদের শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সাথে একটু মিশলেই হয়ে যায়। ক্যালিওগ্রাফিটাও কিন্তু একটা প্রেক্ষাপটে 4 আগস্ট চলে আসছিল। এটা আমরাও আমাদের অঞ্চলে করেছি, রামপুরা বনশ্রী অঞ্চলে। আমি নিজে একটা অঞ্চলের সামনে থেকে কাজ করেছি, একদিন না। এইগুলোর ডকুমেন্টেড অনেক কিছু আছে যেগুলো না তুলি। বিষয়টা হচ্ছে দেখেন, জুলাইটা যখন চলে আসে, 18 জুলাই পর্যন্ত যদি আমি বলি, জুলাইটা ছিল আসলেই কোটা আন্দোলনের। বাট ওনার সাথে একসাথে আমি অ্যাগ্রি করি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেহেতু আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার নর্দার্নেরই 2 জন ছাত্র প্রথম উত্তরে মারা গিয়েছেন এবং আমাদের রামপুরা বনশ্রীতে একজন মারা যায়। তো সেই জায়গা থেকে বলি, জুলাইয়ের স্পিডটা ছিল 18 জুলাই যখন দেখলো যে না, প্রাইভেট ইউনিভার্সিটি দেখতেছে আমাদের ভাইরা, আমাদের সহযোদ্ধা, হয় বাড়ির পাশের কেউ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তেছে, তাদেরকে আগের দিন রাতেই যখন জোরপূর্বক এইভাবে গুলি, টিয়ার শেল দিয়ে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়, তখন মনে করলো যে না, এটা আসলে আর কোটার মধ্যে থাকে না। আমরা যেহেতু বিগত 17 বছরের ফেসিস্টের কালচারটা আমরা রাজনৈতিক দলগুলোই বারবার বলতাম, বাট তারা কিন্তু তখন সচক্ষে দেখতেছিল, কারণ ওই 16 বছর কিন্তু এই প্রকৃত ইতিহাসটা জানার স্কোপ ছিল না তাদের। কিন্তু যখন চোখের সামনে এটা দেখলো, তখন তারা নিজেদেরকে এঙ্গেজ মনে করলো। এবং যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা ছাত্রছাত্রীরা মাঠে নামলো, তাদের উপর যখন টিয়ার শেল গুলি আসলো, তখন কিন্তু তাদের অভিভাবকরা নেমে এসেছে। আমি আমার অঞ্চলে, জি, আমি আমার জায়গায় বলতে পারি, আমার রামপুরা বনশ্রী অঞ্চলটা যেটা আমার সচক্ষে, আমি এই 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, আমরা অনেকেই বলেন, আমি আসলে এই বিষয়টা কিভাবে নেই জানি না, যে মেটিকুলাস ডিজাইন, আসলে মেটিকুলাস না, বাট আমরা ওয়েল প্ল্যান ডিজাইন ছিল এবং সেটা আমরা করেছি। আমাদের নিজস্ব 9টা মেসেঞ্জার গ্রুপ ছিল, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে আমি কোঅর্ডিনেট করেছি। আমি যেহেতু সাবেক ছাত্র, আমি খোলামেলা বলি, আমার সম্প্রতি আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। রানিং ছাত্র যারা আছে, আমার 4 জন সহযোদ্ধা ছিল, যাদেরকে দিয়ে এই গ্রুপগুলোতে পরের দিনের কর্মসূচি দিতাম। এটা কিন্তু আমাদের কোনো সমন্বয়করা বা কেউ বলতে পারে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলি, আমার মনে হয় না এনসিপির কোনো সহযোদ্ধা, যেহেতু তারা ওই সময় সমন্বয়কের দায়িত্বে ছিলেন, যে আমরা তাদেরকে দিচ্ছি। হ্যাঁ, ইস্ট ওয়েস্ট এবং ব্রেকের বিষয়টা তারা সমন্বয় করতো, বাট বাইরের অংশটা যখন আসে, সেটা আসলে স্বতঃস্ফূর্তভাবে সবাই চলে এসেছিল। এখন এই সবার মধ্যে একটা জায়গায় আমি দ্বিমত করি। আপনি যদি দেখেন, আমি যদি যুদ্ধের কথাই বলি, যুদ্ধে কিন্তু মূল যুদ্ধটা করে সৈন্যরাই, কিন্তু সেনাপতির কাজ কি? সেনাপতি কিন্তু এই যুদ্ধটাকে অর্গানাইজ করে কিভাবে যুদ্ধ পরিচালিত হবে সেটা ডিসাইড করে। আপনি প্রত্যেকটা জন, ঢাকায় গুরুত্বপূর্ণ 6টা পয়েন্ট ছিল, আমি রামপুরা বনশ্রী বলবো না, যাত্রাবাড়ির সব থেকে প্রাইম জোন ছিল আমাদের রামপুরা বনশ্রী, উত্তরা ছিল, মিরপুর ছিল, মোহাম্মদপুর ছিল, সায়েন্স ল্যাবরেটরি ছিল। আপনি দেখবেন কিছু লোক যারা নেতৃত্ব স্থানীয় জায়গায় ছিল, যারা আসলে এই মুভমেন্টটাকে
কোন দিকে মুভ করবে বা কিভাবে মোবিলাইজ করবে সেটা ডিসিশন নিত। তার আগে একটু খোঁজ নেন, আমার মনে হয় বোঝা যাবে এই জুলাইয়ের সাথে আসলে কারো ওতপ্রোতভাবে জড়িত। আমি কারো অবদান ছোট করতে চাই না, যে শুধুমাত্র তার সহপাঠী বা সহযোদ্ধার উপর হওয়া নিষ্পেষণ বা তাদের উপর হওয়া গুলি বা তাদের উপর ছাড়া টিয়ার শেলের কারণেও মাঠে নামছে, তার যেমন চাহিদা ছিল যে এই ফেসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, আমরা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না। ঠিক একইভাবে বিগত 16 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, বিভিন্ন মামলায় জর্জরিত হয়েছে, বিরোধী মতাদর্শে যে রাজনৈতিক দল সহ বিরোধী মতের যারা ছিল নিরপেক্ষ, আমি রাজনৈতিক দল বলবো না, অনেকে আছে কলম সৈনিক, তারাও পর্যন্ত বিভিন্ন সময় এটার জন্য কিন্তু ভুক্তভোগী হয়েছে। সবাই যখন একটা প্ল্যাটফর্মে সবাই এক হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছি, তখন কিন্তু জুলাইয়ের পরিণতি হয়েছে। আপনি দেখবেন তার আগ পর্যন্ত কিন্তু জুলাইয়ের পরিণত হয় না। রনি ভাই যেটা বলেছিল মাঝে দিয়ে 23 তারিখ থেকে যদি আমি 28 জুলাই পর্যন্ত বলি, একটু মনে হয়েছিল হয়তোবা নিয়ে নিচ্ছে। আমার অঞ্চলে আমি বলতে পারবো 23 জুলাই প্রথম যৌথ বাহিনী এবং ছাত্রলীগ সাথে আওয়ামী লীগ সহ যুবলীগ সবাই মিলে কিন্তু টিভি সেন্টার বলবো, বেটার লাইফ হসপিটাল আছে একটা, ওই গলি থেকে বের হয়েছে। তারা কিন্তু রাস্তার প্রতিবন্ধকগুলো সরাচ্ছিল। আমি তখন ওই গলিতে, আমরা কয়েকজন ছিলাম ছাত্র দলের যারা আমার সাথে কানেক্টেড, তখন মেসেঞ্জার গ্রুপগুলোতে আসলে যোগাযোগ করার স্কোপ ছিল না, নেট বন্ধ। তখন আমাদেরও ফিল হয়েছিল যে আসলে কি হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু 29 জুলাই যখন মার্চ ফর জাস্টিস, আমি যদি ভুল না করি, ওই দিনের পর থেকে আবার মনে হলো একরকম। এবং আমি বলি ঢাকা শহরের সব থেকে বড় মিছিলটা আমরা 2 আগস্ট শুক্রবার, সেটা অনেকেও, আমি জানি না আমার সহযোদ্ধা সহ আলোচক যারা আছে তারা জানেন কিনা, স্ট্রেস এবং ব্রেকের প্রায় 30-32 জন কিন্তু মিছিল করেছিল বৃষ্টির মধ্যে। ঠিক তার ঠিক 20 মিনিট পরে আমরা প্রায় 5 থেকে 600 জন, যেটা ভিডিও ফুটেজ এখন আছে, আমরা 1 বছর ধরে কালেক্ট করেছি এইগুলো। তো এইখানে 5 থেকে 600 লোক, এইখানে আমাদের অভিভাবকরা আছে, উনি যেই কথা বলেছে, এইখানে রিক্সা চালক আছে, দোকানদার আছে, আমাদের অভিভাবক যারা আছে তাদের সাথে আমরাও রাজনৈতিক বিভিন্ন দলের, আমি শুধু আমার দল বলবো না, সবাই মিলে কিন্তু আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি। এবং তারই ধারাবাহিকতা কিন্তু 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ অনেক ঘটনা আছে, যেটা শহীদ মিনার থেকে 4 জন লাশ, আমার সহযোদ্ধা যাদের লাশের মিছিলটা আমার নিয়ে আসতে হয়েছে। বিষয়টা হচ্ছে সবারই কম বেশ অবদান ছিল। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় আমার মনে হয় আমাদের মধ্যে মতানৈক্য চলে আসছে। যেই জিনিসটা নিয়ে আমরা বারবার বলি, জুলাইয়ের যেই জিনিসটা আমি একটু আগে বললাম, আমরা যখন এক হয়েছিলাম ফেসিস্টের পতন হয়েছে। আপনি কি বাংলাদেশ থেকে ফেসিস্টের শব্দস্বরা পালিয়ে গিয়েছে? এখনো কিন্তু নাড়া দিচ্ছে। আমরা যদি আসলে এই একটা জায়গায় জুলাইয়ের প্রশ্নে আবার এক না হতে পারি, সামনে অন্য কিছু দেখতে হবে। আসাদুজ্জামান ফুয়াদ, আমরা একটু আবার সেই জুলাইতেই ফেরত যেতে চাই। এই যে জুলাইয়ের যে সফলতা, এর পিছনে তো সবার অবদান রয়েছে। তারপরে দেখি যে অবদান নিয়ে কেন টানা হেঁচড়া হয় আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কিংবা নানান ব্যবস্থাপনায়। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে টানা হেঁচড়াতে খুব বেশি সমস্যা দেখি না, বাট ফোকাসটা যেন নষ্ট না হয়ে যায়, আকাঙ্ক্ষার বাস্তবায়ন। পৃথিবীর প্রত্যেকটা বড় বড় লড়াই, গণ অভ্যুত্থান, যুদ্ধ, বিপ্লব যেটাই বলেন, পরবর্তীতে সময়গুলোতে যখন রিভিশনিস্ট হিস্টোরিয়ান বলে যে ঐতিহাসিকরা একটা ঘটনাকে আবার পুনর্মূল্যায়ন করে, তারা সবাই বলেছে যে পারহ্যাপস ওইটা ততটা সফল হয়নি যতটা সফলের প্রত্যাশা করেছিল। কোনো বিপ্লব, কোনো যুদ্ধ, কোনো গণ অভ্যুত্থানই শতভাগ আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। এই জন্য হিস্টোরিয়ানরাই বলেছেন যে আপনার প্রতিটা যুদ্ধের মধ্যেই আরেকটা পরবর্তী যুদ্ধের লড়াইয়ের বীজ বপিত হয়ে থাকে। প্রত্যেকটা লড়াইয়ের ভিতরেই আগামী দিনের গণ অভ্যুত্থানের বীজ বপন করা থাকে। যেভাবে আমাদের লাহোর প্রস্তাবের ভিতরে 71-এর যুদ্ধ ছিল, 71-এর ভিতরে 90 ছিল, 24 ছিল, ঠিক একইভাবে 24-এর মধ্যেই আগামী দিনের লড়াইয়ের বীজ থাকবে। কারণ এই তরুণদের অনেকগুলো স্বপ্ন, আকাঙ্ক্ষা তো পূরণ হয়নি, কিন্তু এই লড়াইতে যারা ছিলেন কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এটা তিনি ভুলে যাবেন না। অতএব সেই জায়গাতে কোনো গণ অভ্যুত্থানকেই শতভাগ সফল, আবার আওয়ামী ন্যারেটিভ যেটা ডেভেলপ করার চেষ্টা করছে, কতটা সফল, আসলে কি ব্যর্থ হয়েছে, অনেকেই ধারণা করছেন ব্যর্থ হয়েছে বলেই অনেকে মত দিচ্ছেন। দেখবেন এই রকম একটা মানে লেজিটিমেসি ক্রিয়েট করা যে এটা ব্যর্থ হয়েছে, আগেই ভালো ছিলাম, এই ন্যারেটিভকে ক্যারি করার জন্য একটা অর্গানাইজড, অর্কেস্ট্রেটেড প্রপাগান্ডা মেশিন কাজ করতেছে। বড় বড় গণমাধ্যমগুলোতে দেখবেন যে ওই ছোট ভাই স্টোয়েস ইউনিভার্সিটির কথা বলছে, কদিন আগে দেখলাম ওখানে একটা স্মারক বক্তব্য হয়েছে, ডক্টর আকবর আলী খান মরহুম, ওনার মেয়ের নামে একটা স্মারক বক্তব্য, সেখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরুদ্দিন সাহেব বক্তব্য দিয়েছেন। বক্তব্য অনেক বিষয় দিয়েছে, আপনি চাইলে যে কোনো বিষয়ে হেডলাইন করতে পারতেন গুরুত্ব সহকারে, যেমন অর্থনীতি, বাজেট সেশন চলছে, ওনার অর্থনৈতিক রিলেটেড বক্তব্যটা হাইলাইট করতে পারতেন। এখন এটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা না করে তিনি এক জায়গাতে যেটা বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ছাড়া স্থিতিশীলতার নিশ্চয়তা নাই অথবা আসবে না, এরকম একটা বক্তব্য। কি বুঝাইতে চাইছেন? মানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া রাজনীতি, আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ, এই বাংলাদেশটাকে ওনারা ট্রমা আকারে দেখতেছেন। এই যে মানে হতাশা লীগটিক বললো না, এদের কাছে যে হতাশাবাদী বুদ্ধিজীবী। এবং দেখেন ওখানে গণ অভ্যুত্থানের পক্ষে জুলাই নিয়ে প্রোগ্রাম, কিন্তু জুলাইয়ের সময় প্রোগ্রাম হচ্ছে,
সেখানে দেখবেন গণ অভ্যুত্থানের পক্ষের কোনো পরিচিত ফিগার সেখানে নাই। মানে এই যে আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী আমলা, আওয়ামী জেলখাটা সাংবাদিক, বেকার সিনিয়র সাংবাদিক, মানে আমরা মিলেই হইলাম টকশো করতেছে, আমরা মিলে আপনার হচ্ছে সেমিনার আয়োজন করতেছে, আমরা মিলে হইলো জাতির বিবেক হয়ে যাচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হামের সমাধান খুঁজতেছে, সংবিধান ৭২-এর সংবিধান কেন কোরআনের পরে জায়গা পাওয়া উচিত এই বিষয়ে আলোচনা করতেছে, সব নিজেরা। এবং দেখেন কারা করছে এই প্রপাগান্ডার হিস্ট্রি, দেখেন আপনার মনে থাকার কথা ২৪ শেষের দিকে সম্ভবত একটা গবেষণা প্রতিষ্ঠান বের করেছে আওয়ামী লীগের আমলে বিভিন্ন পত্রিকাতে কয়েকশত ফেক রিসার্চার, ফেক ইউনিভার্সিটির প্রফেসর, ফেক টিচার, ফেক গবেষক, ফেক থিঙ্ক ট্যাঙ্কের সদস্য তারা আর্টিকেল লিখেছে। ইভেন ইন্টারন্যাশনালি রিপিউটেড আপনার ওয়েস্টার্ন মিডিয়াতে রেগুলার তারা লিখতেছে বাংলাদেশের উপরে। গবেষণা করে পাওয়া গেল, ইমেল কমিউনিকেশনে জানা গেল কয়েকজন ইন্ডিয়ান সাংবাদিক, কয়েকজন বাংলাদেশি সাংবাদিক, এবং টোটাল প্রজেক্টটা ছিল হচ্ছে সিআরআইয়ের একটা পেইড প্রজেক্ট। এবং একই জিনিস আপনি দেখবেন বাংলাদেশের সংবাদপত্রগুলোতে এই যে আওয়ামী লীগ নিয়ে কথা বলছে, লেজিটিমেসি ক্রিয়েট করবার তৈরি করছে, সব তো বিভক্ত হয়ে গেছে, এই বিএনপি জামাতের চেহারা দেখে না, জামাত এনসিপির চেহারা দেখে না, এবি পার্টি তো নাই, কিছু সংসদেও নাই, বাইরেও নাই, এই সব মিলায় ঝিলায় ভাই জুলাই তো নাই আর কি হইলো, কি লাভ হইলো, অর্থনীতি তো আগের জায়গাতেই আছে, দেশের মানুষ তো শান্তিতে নাই, এবারও তো বৃষ্টি বন্যা হইলো, গণ অভ্যুত্থান হইলো তো বৃষ্টি হইলো কেন? ২৪-এ যেহেতু একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে তো কোনো দ্রব্যমূল্যের দামই বাড়ার কথা না, পাহাড়ি ধসে তো লোক মারা যাওয়ার কথা না, কত তো যৌক্তিক। আবার আসিব ফিরে ওই যুক্তিতে। প্রশ্ন হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান সফল হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের প্রত্যেকটা আকাঙ্ক্ষা এত সময় বাস্তবায়ন করা সম্ভব না। দেখতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য জনগণ কতটুকু আমাকে প্রেশার ক্রিয়েট করতে পারে। যেমন ধরেন আজকের এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া নিয়ে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে সে তো আসলে ক্ষুব্ধ, এবং যৌক্তিক কারণ আছে তার ক্ষুব্ধ হবার, এবং ক্ষুব্ধ হলে যে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে হবে, সরকারকে চ্যালেঞ্জ করতে হবে, এইটা কি গত ১০ বছর আগে আমরা দেখেছি? এই শিক্ষার্থীদের উপরে কি আমাদের এই আস্থা ছিল যে আসলে রাষ্ট্রের সংকটে তারা মাঠে নামবে, লড়াই করবে, তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করবে, মুখোমুখি হবে? এইটা জুলাইয়ের সবচেয়ে বড় অবদান আমি দেখতে পাচ্ছি, যে পলিটিক্যালি কনসিয়াস জেনারেশন তৈরি হয়েছে, যারা সাডেনলি আপনি এই মানে ভঙ্গি চঙ্গি একটা কিছু বুঝাই দিবেন, আপনি এই যদু মধু কদু বুঝাই দিবেন, আপনি লাউ সিঙ্গারা খাওয়াই দিবেন আর বাড়ি চলে যাবে, এটা ওয়ার্ক করবে না। এইটার সুবিধা যেমন আছে বিপদও আছে। এই একই জিনিস যদি কনসাসলি চিন্তা করে শিক্ষার্থীরা প্রতিবাদটা না করে, এটা ডিরেল হয়ে যেতে পারে, যে কোনো একটা খারাপ দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এই জেনারেশনকে যদি আমরা মনে করি যে আমাদের সবাই মিলে যদি আমরা গাইড করি, সঠিক প্রতিবাদের ভাষাটা দেখায় দিই, কোথায় প্রতিবাদ করতে হবে, কিভাবে করতে হবে, ডিসেন্সি রক্ষা করে এবং গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে, তাহলে দেখবেন যে জুলাই এরকম জেনারেশন আফটার জেনারেশন ভিজিল্যান্টি তৈরি করবে বাংলাদেশের আজাদি রক্ষার দারোয়ান তৈরি করবে তারা। এটা হিউজ কন্ট্রিবিউশন, এবং এই আজাদি রক্ষার দারোয়ান তৈরি করা ছাড়া কোনো রাষ্ট্রের সভরেন্টি টিকে থাকবে না। জি, রেজাউল করিম রনি, আমি একটু যেহেতু শিক্ষামন্ত্রীর বিষয়টা আসলাম, একটু আপনার কাছে যেতে চাই সেটি নিয়ে, যে শিক্ষামন্ত্রী তো তার ভুল স্বীকার করেছেন, তারপর আসলে আন্দোলনের ডাক দেওয়া বা কিংবা কালকে পরীক্ষা না পিছালে এই যে ঘেরাও করার বিষয়, এটির আসলে কোনো সুযোগ আছে কিনা, এটি আসলে দরকারও পড়বে কিনা, না এটি এক ধরনের উস্কানিমূলক বিষয়? এখানে এখন পরীক্ষার্থী লীগ হিসাবে আওয়ামী লীগ ফেরত আসার চেষ্টা করছে, এটা তো বোঝাই যাচ্ছে। দাবি দেওয়া উঠছে যে মন্ত্রীর পদত্যাগ এবং শেখ হাসিনাকে একসাথে চায় তারা। ডেফিনেটলি ফুয়াদ ভাই যেটা বললেন, এই জেনারেশন একটা কর্তাসত্ত্ব অর্জন করছে পলিটিক্যালি। তো এবং আমি যেটা একটু আগেও আলোচনা করছিলাম আরেকটা আলাপে, যে গণ অভ্যুত্থানের একটা মডেল, সফল মডেল জেনজি জেনারেশন, এই সফলতার মডেলটা এখন আওয়ামী লীগের নজর পড়ছে। সেও গায়েবানা জানাজা করে, সেও আপনার পোলাপান নামায় দেয় ওয়াকি টকি নিয়ে। হ্যাঁ, তো ডেফিনেটলি একটা ডেমোক্রেটিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে ন্যায্য দাবি দেওয়াগুলো। তবে যেহেতু এটা গণবসতিপূর্ণ দেশ, আমি বলবো যে আমাদের একটা দাবি দেওয়া কমিশন করা দরকার। এবং রাস্তাঘাটের অবস্থা এমনিতেই ঢাকা শহরে জীবনযাপন অভিশপ্ত। হ্যাঁ, রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করার ফলে যে চরম দুর্ভোগ হয়, সেইটা কিন্তু ধরেন আপনার একটা সার্টেন ইস্যু নিয়ে যদি একটা যৌক্তিক আন্দোলনও করেন, অনেক বিপুল লোক বিক্ষুব্ধ হবে, বিপুল লোক কষ্টের শিকার হবে, বিপুল রোগী দেখা যাবে যে বিপদে পড়বে। সেক্ষেত্রে আন্দোলন করার ক্ষেত্রে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেটা একটা খেয়াল করা দরকার। আর একটা হলো আন্দোলনে যাওয়ার আগে একটা দাবি দেওয়া কমিশন, এরকম একটা কিছু করা যায় কিনা, যেটাতে হ্যাঁ এই পরিস্থিতি এভাবে আসছে, এই দাবিগুলো আসছে, এটা সর্ট আউট করে ফেলি আমরা দ্রুত।
তাহলে জনদুর্ভোগ করে রাষ্ট্রকে অ্যাকাউন্টেবল করা গেল, আবার আপনার ধরেন যে যেটা রিয়েল দাবি আর কোনটা হলো দাবি দেওয়া লিগ সেটা আপনার আলাদা করা গেল, এরকম একটা পলিসি করা যেতে পারে, সেটা একটা। আর ডেফিনেটলি এটা নিয়ে অলরেডি আপনার ন্যারেটিভ আছে নানা রকম। শিক্ষামন্ত্রী উনি নিজের একটা পার্সোনাল ফোন কলে ওনার নিজের মেয়ের উদাহরণ দিতে বিগে বলেছেন যে আমার মেয়ের মাথায় 1 ফোঁটা বৃষ্টি পড়লে এটা জ্বর আসে, ফার্মের মুরগির অবস্থা। এটা নিজের আমরা অনেক সময় নিজেদের পারিবারিক একটা উদাহরণ দিয়েছেন। শাসন করার জন্য কিন্তু বলি যে আরো অ্যাক্টিভ করার জন্য, আরো কর্মঠ হওয়ার জন্য, আরো কষ্ট সহিষ্ণু হওয়ার জন্য বলি। সেটাকে একটা ন্যারেটিভ তৈরি করে যে উনি তো ফার্মের মুরগি বলেছেন, নো, এই জিনিস খাবে না মানুষ। হ্যাঁ, ফলে আন্দোলন, আমি মনে করি আন্দোলনের জন্য একটা দাবি দেওয়া কমিশনের পাশাপাশি আন্দোলন করার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটার জন্য একটা আলাদা নির্ধারিত স্থান থাকা দরকার। লাইক সোহরাওয়ার্দী উদ্যান এটা করে দেন, ফ্রি করে দেন আন্দোলনের জন্য, যার যত আন্দোলন আছে ওইখানে যাই করো, জনগণকে জিম্মি করে আন্দোলন করার দরকার নেই। আর গণঅভ্যুত্থানের এই মডেলটাকে হাসিনা ব্যবহার করার চেষ্টা করবে না, এটা তো মনে করার কোনো কারণ নেই, করছে। আর একটা হলো যে এখানে 18 বছরে যে শিক্ষা বিমুখ এডুকেশন তৈরি করা হয়েছিল, জ্ঞান বিমুখ, আমাদের শিক্ষার সাথে সার্টিফিকেটের সম্পর্ক আছে, জাতি ওঠার সম্পর্ক আছে, ভালো বিয়া শাদীর সম্পর্ক আছে, যেটা সম্পর্ক নাই সেটা হলো জ্ঞানের কোনো সম্পর্ক নেই। ফলে জ্ঞানের সম্পর্কটা স্থাপন করতে একটু সময় লাগবে, এই কালচারের ব্যাপার আছে। এবং আমরা জাতিগতভাবে হায়ার এডুকেশনের যে হাইপ তৈরি করা হয়েছে, এইটা সাইকোলজিক্যালি হায়ার এডুকেশন অর্জন করা মানে একটা বিষয়ে সাম্মানিক ডিগ্রি অর্জন করা, অনার্স ডিগ্রি অর্জন করা, এটা তো একটা সাইকোলজিক্যাল স্ট্যান্ডার্ডের ব্যাপার। সেইটা না ডিগ্রি কেনার জন্য হরে ধরে আপনার যে হায়ার এডুকেশন প্রডিউস করা, এই মডেল থেকে আমার মনে হয় বের হয়ে যাওয়া উচিত পুরা নেশনকে। ফলে পুরো এডুকেশনটাকে রিভিজিট করতে হবে। যাই হোক, এই আলাপে আমরা আরও বড় করে আসতে পারবো। ফলে আমি মনে করি এখন এইটা মন্ত্রী নিজে রেসপন্স করেছেন এবং এটা নিয়ে একটা অনেক ভুয়া ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নানা দিক থেকে সোশ্যাল মিডিয়াতে। ফলে সতর্ক থাকতে হবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এখন পরীক্ষার্থীরা এই আন্দোলনের ফলে। এখন তো পরীক্ষার আমি যদি আরেকটু তথ্য দেই যে এই আন্দোলনগুলো থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তার মানে আন্দোলনকে ভিন্ন পথে পরিচালিত করার আন্দোলন লীগ, এটা ইন্টারিমের আমলে আপনি দেখছেন আনসার আশারে ফেরত আসছিল, তারা রিকশাওয়ালা আকারে ফেরত আসছিল, এখন পরীক্ষার্থী আকারে ফেরত আসার চেষ্টা করছে। এটা যারা রিয়েল পরীক্ষার্থী, যারা ভুক্তভোগী, যারা কষ্টের শিকার হয়েছে এই দুর্ভোগের মধ্য দিয়ে, তারাও ভালো করে জানে। ফলে এটা আমি মনে করি সরকার এটা খুবই ভালোভাবে মজা দেবে। আমি একটু রেসপন্স করি আমার প্রিয় ভাই, আমি যখন বললাম যে এই আন্দোলনের এককভাবে কেউ লিড দেয়নি মানে, এবং আন্দোলন আমাদের লিড দিয়েছে, তার মানে হলো আমি আন্দোলনটাকে পার্সনিফিকেশন থেকে এইটা ন্যাশনাল ফেনোমেনা আকারে রিড করছি। একই ঘটনা আমাদের কেন করছি আমি এই জিনিসটা শুরুর থেকে 5 তারিখের পর যখন মাস্টার মাইন্ড কথা বললো, মাহফুজকে মাস্টার মাইন্ড বানানোর কথা হইলো, তখন আমি প্রথম প্রতিবাদ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনার করে। তখন মাহফুজ আমার উপর হয়তো খুব মাইন্ড করছিল। কেন আমি প্রতিবাদ করছি? কারণ এটা একটা জেনারেশনাল মুভমেন্ট, একটা ন্যাশনাল ফেনোমেনা। আপনি মাস্টার মাইন্ড হইতে যান কেন? আপনি লোড নিতে পারবেন, মুজিব ফেনোমেনা। বাংলাদেশের 71টা একটা জনযুদ্ধ, এটা আওয়ামী যুদ্ধ বানাই দিলেন আপনি। তার পরিণতি কি হইলো? আজকে মুক্তিযুদ্ধের ছাত্রের নামে একটা ফ্যাসিবাদ কায়েম করলো। এবং জনযুদ্ধ থেকে যেটা ওই রিভল্ট থেকে যেটা শুরু, ওই রিভল্ট থেকে আমাদের ইতিহাস কি, ওই রিভল্ট থেকে বিদায় পৃথিবী 71 to 24, তাই তো? সেখানে এই বিদায় পৃথিবী বলে যে জেনারেশনে দাঁড়াইলো, এটা একটা ন্যাশনাল ফেনোমেনা। এই কারণে আমি বললাম যে আন্দোলনটা এটা জীবনও আলাপ করলো। এই আন্দোলনে আমি 10 নম্বরে যেমন মাস্টুন, হ্যাঁ, এই গণঅভ্যুত্থানে আমার দেখা ধরেন মেজর জিয়া যদি বলি, আমি দেখছি, হ্যাঁ, বীরের মতো লড়াই করছে, তাকে উঠাই নিয়ে গেলো। আমি রাতের বেলা আমরা বীরপুরের বস্তির চেপে মিটিং করলাম যে 12 নম্বর থেকে আমরা কিভাবে 10 নম্বরে পোলাপান নিয়ে আসবো। টেকনিক কি বের হইলো? টেকনিক বের হইলো ছাত্রলীগের যারা ছাত্রলীগ ত্যাগ করে আমাদের আন্দোলনে সমর্থন জানাইছে, তাদেরকে আমরা সামনে রেখা লোকজন নিয়ে আসবো, তাহলে ছাত্রলীগের লোকজন সাইরা দিবে, ধরবে না, কারণ চিনে ওদেরকে। কিন্তু বাই দিস টাইম ওরা আওয়ামী লীগ, এই অনেক রকম ট্যাকটিক ছিল, কিন্তু এটা কেন্দ্রের সাথে কোনো সমন্বয় ছিল না। তো ফলে এখানে ঘরে ঘরে সমন্বয় তৈরি হয়েছে এবং আন্দোলনটা যখনই ঝুঁকিতে পড়ছে, যখনই এটা টেক ওভারের কন্ডিশন হয়েছে। আরেকটা জিনিস এখানে আমি বলি, এটা পপুলার আপরাইজিং হয়েছে মানে হলো এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। কারণ এর আগে বিএনপি জামাত 15 বছর মাইর খাইছে না, মানুষ তো নামে নেই। আমরা 3টে আন্দোলন সফল দেখেছি, ভ্যাট আন্দোলন কিংবা ধরেন এই যে সড়ক দুর্ঘটনা নিয়ে আন্দোলন, সবগুলো কেন সফল হয়েছে আর এগুলো কেন সফল হয়নি? বিএনপি জামাত ট্যাগ দিয়ে পিঠে আমার কালচার ডেভেলপ করে ফেলছিল আওয়ামী লীগ। কারণ হলো এখানে রাজনৈতিক এজেন্ডা থাকলে সেটা পপুলার আপরাইজিং হয় না। ডেফিনেটলি এখানে আকাঙ্ক্ষা ছিল, স্পিরিট ছিল, যেটা আমি বলছি, কিন্তু পলিটিক্যাল এজেন্ডা আকারে সেটা ছিল না। পলিটিক্সটা তৈরি করে এটা আমাদের দায়িত্ব, জুলাইয়ের পরের পলিটিক্যাল ফোর্সগুলোর দায়িত্ব জুলাইয়ের আলোকে পলিটিক্স তৈরি করা। বাট জুলাইয়ের মধ্যে পলিটিক্স ছিল এইটা বলা যাবে না, এটা একটা স্পিরিট ছিল, একটা অ্যাবস্ট্রাক্ট স্পিরিট ছিল এবং কমন ভিক্টিমহুডের ঐক্য ছিল, যেটা আমি ফলে আমি যখন বলি আন্দোলনই আমাদের লিড দিয়েছে, তার মানে আমি বলি যে আন্দোলনটাই কর্তা সত্তা, আমি আপনি এখানে নস্যি।
আমি আপনি আমরা ইতিহাসের স্রোতের সাথে দৌড়াইছি, ইতিহাস আমাদের ধাবিত করছে। আমি এটাকে পার্সনিফিকেশন থেকে, এটা হেগেলিয়ান, ভেরি মাচ হেগেলিয়ান। আমি এখানে ইতিহাসের কর্তাসত্তার কাছে আপনারা ধরেন যে বেশি দায়বদ্ধ রেদার দেন আমার আপনার অমুক তমুকের মাস্টারি, এটা গেলো একটা দিক। আরেকটা হলো যে ধরেন সবচেয়ে চ্যালেঞ্জিং অবস্থা যেটা ডেফিনেটলি জুলাই আমাদেরকে একটা এমন একটা পলিটিক্যাল কাঠামোর মধ্যে আপনার ফেলে দিছে, যেটা আপনি দেখেন যে আইন মানবে কে? আইন মানবে যে অথরিটি, সে প্রধানমন্ত্রী আইন মানে, ট্রাফিক সিগন্যাল জুলাই, এটা দ্যাট জুলাই। যে আইন মানার ক্ষেত্রে একজন প্রধানমন্ত্রী এবং আমি এর মধ্যে কোনো তফাৎ নেই, দ্যাট জুলাই। জি, তাহসিন রিয়াজ, রেজাউল করিম মনির অনেক বললেন, আমি একটু আপনার কাছে যেতে চাই যে জুলাইকে কেন্দ্র করে 24 এবং 71কে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা সবসময় থাকে, সেটি কেন? এটি আসলে গণ অভ্যুত্থান বা যে নাগরিক বাংলাদেশ সেটিকে আসলে যেন না পৌঁছাতে পারে বাংলাদেশ, সেটি আসলে লক্ষ্য কিনা এই ন্যারেটিভ তৈরির? না, এই ন্যারেটিভ তো আমি আসলে দেখিনি আনফরচুনেটলি। আমি এই টক শোতে বিভিন্ন রকম আলোচনায় আমি এই প্রশ্নটা করছি যে আমাকে কি স্পেসিফিক্যালি বলতে পারেন যে ঠিক কোন পয়েন্টে আপনার কাছে মনে হয়েছে এটা মুখোমুখি করানো হয়েছে? দেখেন, এই ন্যারেশনটাকে খুবই টেকনিক্যালি এটাকে হচ্ছে ইয়া করা হয়, মানে এটাকে টেকনিক্যালি প্লেস করা হয়, এবং এটার পেছনেও একটা বড় ষড়যন্ত্র আছে, বিরাট রকম ইনভেস্টমেন্ট আছে এটার পেছনে। ফলে কি হয়, কারণ আপনি কিন্তু বিভক্ত করতে হবে জাতি। দেখেন, হাসিনা মডেলের যে রাজনীতি, এই রাজনীতিটা ছিল বিভক্তিমূলক রাজনীতি। জুলাই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ডোরটা ওপেন করছে। যাদেরকে আপনি দীর্ঘ বছর ধরে আপনি ডিস্ট্র্যাক্ট করে রাখছিলেন, মানে লিটারালি বাতিল করে রাখছিলেন, তাদেরকে তারা স্পেস করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি করার। এখন দেখেন কেন এটা করার উদ্দেশ্যটা কি? দেখেন, আপনি এই জুলাই জেনারেশন, ওনার রনি ভাইয়ের ওয়ার্ডটাই না, জুলাই জেনারেশনকে আপনি কি দিয়ে ডিভাইড করবেন? আপনার কাছে তো কোনো ডিভাইডিং ফ্যাক্টর ছিল না। এখন বিএনপি, জামাত, এনসিপি তারা মুখোমুখি সমালোচনা করে, কনস্ট্রাকটিভ সমালোচনা করে, একজন আরেকজনকে খুবই শক্ত শব্দ দিয়ে সমালোচনা করে, ফর দি বেটারমেন্ট অফ ইউর কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি। পার্লামেন্টে আমরা দেখছি তো, একটা সময় আমরা গৃহপালিত দল দেখি নাই, কোনো ওই যে করে না কো হুসফাস, করে না কো ফুসফাস টাইপের দল দেখি নাই। ওই এখন তো পার্লামেন্টে ওয়াকআউট হচ্ছে, প্রধানমন্ত্রীকে মানে ডিরেক্টলি অ্যাটাক করা হচ্ছে, আইনমন্ত্রীকে অ্যাটাক করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাটাক করা হচ্ছে, এবং একটা ডেমোক্রেটিক মডেলই করা হচ্ছে। ফলে কি হচ্ছে, আপনি তো বিভক্তি তৈরি করতে পারতেছেন না। এখন বিভক্তি তৈরি করার ওয়ে কি? ওয়ে হচ্ছে, তাহলে এখন একটা কম্পিটিশন ডেভেলপ করে দেন, এটার মধ্যে একটা কম্পিটিশন ডেভেলপ করে দেন, দুইটাকে মুখোমুখি করে দেন। ভাই আমরা ওয়ে দি ফোর্স অফ জুলাই, এখানে আমার সহযোদ্ধা আছেন, এখানে রনি ভাই, ফুয়াদ ভাইরা আছেন, আমরা তো এখানে কেউ এটাকে মুখোমুখি করতেছি না। তাহলে করতেছে এটা কি? এই যে 4-5 জনের বাইরে কোন শক্তিটা আছে যারা এটাকে মুখোমুখি করতেছে? আমি তো কাউকে খুঁজে পাই না। এখন দেখেন ফ্যাক্টরটা কি, কোথায় টিউনিংটা করা হয়, বলা হয় হচ্ছে, দেখেন 71-এর পরে আপনি বাস্তবিক অর্থে 71-এর ইমিডিয়েট পরে আপনি কি দেখলেন? চতুর্থ সংসদের মধ্যে বাকশাল দেখছেন, খুব ইমিডিয়েটলি দেখছেন না? তার মানে আপনি যখন স্বাধীনতার পর বাকশাল দেখেন, মিন্স আপনি স্বাধীনতার স্পিরিটকে আপনি ওই জায়গাটায় ধূলিসাৎ করে ফেলছেন, নৎসাৎ করে ফেলছেন, করছেন তো। এরপরে দেখেন দীর্ঘ পরিক্রমা, জেনারেল জিয়া টেক ওভার করলেন, তার পরবর্তীতে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, বহুদলীয় গণতন্ত্রের একটা পদ্ধতিতে তিনি সবাইকে আবার অ্যাকোমোডেট করলেন, বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবাইকে আবার একটা জায়গায় নিয়ে আসলেন। এরপর আবার খেয়াল করে দেখেন দীর্ঘ 18 বছর আমরা কি দেখছি? ওই যে ষড়যন্ত্র তত্ত্ব, একটা মানে একটা শ্যাডো সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে হচ্ছে নস্যাৎ করে দেওয়া, এবং সাধারণ মানুষকে ফ্রেমিং করে কালার দিয়ে আলাদা আলাদা করে দেওয়া। এখন আপনি দিন শেষে কি হয়েছে, মানুষ এটা আক্ষেপ থেকে বলে, কিন্তু যারা এই কথাটা বলে, অনেককে আমরা এই কথাটা বলতে শুনি, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই অলমোস্ট এই কথাটা বলে যে দেখেন 71-এর যে স্পিরিট ছিল, 71-এর যে আউটকামটা ছিল, 71 থেকে আমরা যে জিনিসটা প্রত্যাশা করছি, কি প্রত্যাশা করছি ভাই আমরা 71 থেকে? আপনি তো ইন্ডিপেন্ডেন্সই প্রত্যাশা করছেন। ইন্ডিপেন্ডেন্সিটা কি? এটার আউটকামটা কি? এটার আউটকাম হচ্ছে আপনি ভোট দিতে গেলে কেউ আপনার হাতে কোপ দিবে না। স্বাধীনতা কি? স্বাধীনতা হচ্ছে আপনি বিরোধী দল হয়ে সমালোচনা করতে পারবেন। স্বাধীনতা কি? আপনি আপনার মানবাধিকারের কথা বলতে পারবেন, আপনি হিউম্যান রাইটসের কথা বলতে পারবেন, আয়নাঘর দেখবেন না, ক্রসফায়ার দেখবেন না, গুমখুন দেখবেন না। এটাই তো স্বাধীনতা। এর বাইরে স্বাধীনতা কি আমাকে বলেন তো? আপনার একটা নিজস্ব ভূখণ্ড, ডেফিনেটলি এটা তো হয়ে গেছে, ভূখণ্ডের প্রশ্ন তো আলাপ নাই এখানে। ফলে আপনি যখন এই স্বাধীনতার আউটকামগুলোকে রাষ্ট্রে অ্যাবসেন্ট দেখেন, এই পয়েন্টে এসে মানুষ আক্ষেপ প্রকাশ করছে, বলছে এতদিন তো আমরা এটা দেখি নাই। ফলে 71-এর যে অর্জনগুলোকে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারিনি, আপনি খেয়াল করেন শব্দগুলো, আমরা যারা পলিটিক্যাল কারণে ক্যারি ফরওয়ার্ড করতে পারিনি, জুলাই সে যে আমরা সবাই তো এই কথাটাই বললাম, রনি ভাই সেম কথাটা বললো
ফুয়াদ ভাই সেম কথাটা বললো। এখন দেখেন ওইটা ক্যারি ফরওয়ার্ড করতে পারিনি, যেই সুযোগটা আমাদেরকে আরেকবার জুলাই করে দিছে। এখন এখানে আপনি কিভাবে মুখোমুখি দেখলেন? নতুন ইভেন্ট আমাকে নতুন সুযোগ তৈরি করে দিতে পারে না? এরকম আরো কামিং টাইমে ধরেন আরো 50টা আমরা থাকবো না হয়তো। মানে এটা কি বিতর্কিত করার চেষ্টা কিনা 24-এর বিতর্কিত করা, আমি গণঅভ্যুত্থানকে? সেটাই বলছি। ওই যে সেই আবার হাম লীগ, আফসোস লীগ, নানাবিধ লীগ যেই বিভিন্ন ফরম্যাটে আসে, এবং তাদের কিন্তু একটাই ওয়েপেন, আপনি খেয়াল করে দেখেন, তারা এই যে খুবই রাইট শব্দ বলছে, এটা আওয়ামী যুদ্ধ বানানো, রনি ভাইয়ের ওয়ার্ড। তো সে তো তার এজেন্ডা নিয়ে আসবে। আরে ভাই, মুক্তিযুদ্ধ তোমার অবদান কই? তুমি তো জিয়াউর রহমানের অবদানকে খাই ফেলছিলাম। কতটা স্পর্ধা দেখেন। আমি তো বিএনপি রাজনীতি করি না, আমার জিয়াউর রহমানকে নিয়ে প্রশংসা না করলেও তো পারি আমি। জিয়াউর রহমানের 16 বছরের স্পিচগুলো খেয়াল করে দেখেন, তাকে একটা সময় এইভাবে করে পোট্রে করা হয়েছে যে সে স্বাধীনতা বিরোধী ছিল, এবং পাকিস্তানের চর বলা হয়েছে তাকে। সে বলছে কি জানেন, তারা এই পোট্রে এই ন্যারেশন নিয়ে আসছিল যে জিয়াউর রহমান চট্টগ্রামে স্বাধীনতাকামী মানুষের উপরে অ্যাটাক করছে, তাদেরকে হত্যা করছে। এবার আপনি আমাকে বলেন যে যারা জিয়াউর রহমানের অবদানকে খায়া ফেলাই দিতে পারে, তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের কি মানে আপনি প্রত্যাশা করেন? ফলে দেখেন, এটা একটা কমপ্লিট বাজে ন্যারেশন। এটা একটা রাজনীতি, এবং এটা আওয়ামী রাজনীতি, এটা একটা মানে ইন্ডিয়া আওয়ামী রাজনীতি। ফলে দেখেন, এটার ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আমি আপনাকে পরিষ্কার একটা লাইন বলে দিই, 71-এর নিজের আলাদা সত্তা আছে, সিগনিফিকেন্স আছে, 71-এর আলাদা মহত্ব আছে। জুলাই 71-এর একটা পূর্ণতা দিছে, ফলে আমরা আজকে ডেমোক্রেসিটা প্র্যাকটিস করতে পারছি। দ্যাটস ইট, এর বাইরে আর কোনো আলোচনা নেই। জীবন, আপনি শেষ করছিলেন যেখান থেকে, সেখান থেকে একটু শুরু করতে চাই। আপনি কেন এই ফ্যাসিস্ট পলাতক শক্তি জায়গা নেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন? সেটা যদি জানতে চান তাহলে অনেকগুলো বিষয় বলতে হবে। আমরা তো আজকের ইস্যুতে আসলে চাই নাই যে ব্যক্তিগত জায়গা থেকে একজন আরেকজনের আসলে খারাপ সাইডটা সামনে নিয়ে আসে। আপনি জানেন, জুলাইয়ের অনেকগুলো অর্জন নিয়ে অনেকে কথা বলছে। জুলাইয়ের মাধ্যমে কিন্তু নতুন রাজনৈতিক দলও হয়েছে অনেক। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যদি ধরি, এই এনসিপির কথা বলি, এনসিপির অনেকেই আছে যারা এক সময় যার এলাকার সব থেকে ভাঙা বাড়ি এখন দেখা যায় সব থেকে বড় বাড়ি হয়ে গিয়েছে, অনেকে তো জমিদারের নাতি পর্যন্ত হয়ে গেছে। এটা আমার কথা না, যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে যেভাবে, এবং সাম্প্রতিক সময় যদি দেখি সেই হান্নান মাসুদের জন্য ফেরি পর্যন্ত মাঝ নদীর থেকে আবার ফেরত চলে আসছে। তো এই জিনিসগুলো কিছু ক্ষেত্রে দৃষ্টিকটু। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা প্রতিপক্ষের সমালোচনাটা একটু বেশি করতে গিয়ে বাস্তব জায়গা থেকে একটু বের হয়ে যায়। আপনি দেখেন, বিএনপিকে অনেক ক্ষেত্রেই কিন্তু তারা কাটাছেড়া করে, সেটা করতে পারে, যেটা উনি একটু আগে বলেছেন, আমি ওনার সাথে এগ্রি করি পুরোপুরি, যে আপনি যৌক্তিক সমালোচনা অবশ্যই করতে পারবেন, এবং সেটার রাইটই আমরা কিন্তু চেয়েছি জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে, আমি যদি ভুল না বলে থাকি। কিন্তু কথা হচ্ছে, এই সমালোচনা করতে গিয়ে যদি ব্যক্তিগত জায়গা থেকে পারিবারিক যারা সদস্য আছে, এই নারী সদস্য বলি বা নারী নেত্রী বলি, তাদেরকে যে কোনো ভাষায় কথা বলা, বা ভুয়া ফটো কার্ড, আমি যদি বলি ভুল তথ্য, ভুয়া তথ্য, এইগুলা। আপনি জানেন, সাউদা সুমির মতো একজন মহিলা অ্যারেস্ট হয়েছিল, দেখা গেল ওর প্রোফাইলে ঢুকার পরে এত বেশি ভুয়া তথ্য যেগুলো আসলে বলার জন্য না, এটা অনেক দিন হয়ে গিয়েছে, বাট এটা নিয়েও কিন্তু বিরোধী পক্ষ কিন্তু তার জন্য সংসদে পর্যন্ত কথা বলেছে। তো আমাদের আসলে বুঝাবুঝি, আমরা ফ্যাক্ট আর রিয়েলিটির মধ্যে আসা দরকার, যে কোন বিষয়ে আমাদের কতটুকু বলা উচিত। যেমন আজকের বিষয়টা দুইজন আলোচকই বলেছেন, আমার কাছে ভালো লাগছে, যে আত্মশুদ্ধির ক্ষেত্রে সমালোচনার জায়গাটা ওপেন থাকবে, বাট সেখানে কনস্ট্রাকটিভ কথা হবে। আমাদের যে জায়গা থেকে, যেমন আজকে যারা রাস্তায় নেমেছে সবাই কিন্তু ফ্যাসিস্টের দোষর না, বা আওয়ামী লীগ হিসেবে ফেরত আসে নাই। তো এর মধ্যে কিছু অংশ আছে যৌক্তিক যারা চায়, কিন্তু আমার জায়গায় কিছু আমার কিউরিসিটি চলে আসছে যখন আমি দেখলাম আসলে বন্যা আক্রান্ত হয়েছে সেই কক্সবাজার বা চট্টগ্রাম বিভাগ। আমি জানি ওই বিভাগের পরীক্ষা প্রথম দিন থেকে 16 তারিখ পর্যন্ত বন্ধ। ওইখানে কিন্তু আন্দোলন সীমিত পরিসর, হয়তো বা মূল শহরে হচ্ছে, উপশহরে বা শহরে, বাকি জায়গায় আমি জানি না, বাট ঢাকায় আন্দোলন হচ্ছে প্রত্যেক গলিতে গলিতে। এবং যারা আন্দোলন করছে তারা কি চাচ্ছে, এক একজনের দাবি দেওয়া এক একটা, কনস্ট্রাকটিভ কোনো দাবি দেওয়া না। কিন্তু যদি এমন হইতো যে তাদের এমন কিছু দাবি দেওয়া যেটা মোটামুটি মোরললেস সবার সমান, বাট এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, তো সেইখানে মনে হয় যেটা আমরা জুলাইয়ের অর্জন মনে করি, বাট এখানে ফিরে আসার সুযোগ পায় আমাদের কারণেই। আমাদের দেখেন, আপনি এনসিপির অনেককেই আমরা দেখেছি, যদিও এখন অনেকেই আবার দেখলাম যে মূলধারায় কথা বলছেন, বিএনপি, এনসিপি, জামাত, আমি জানি না, সবাই এক মিলে যদি কথা বলে হয়তো বা এই ইস্যুটাকে কাটানো সম্ভব। বাট যেটা রনি ভাই বলেছিলেন যে এর আগে হয়েছে রিক্সা চালক লীগ, এরপরে আনসার এর বেশে আসলো, এবার এই পরীক্ষার্থী বেশে, অনেককেই তো ধরলো। এবং যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেককে দেখলাম যারা তাদের পাশে থেকে যারা উস্কানিমূলক কাজ করছে, পুলিশের উপর আক্রমণ করেছে, ক্ষেত্র বিশেষে ভুয়া আইডি কার্ড নিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে কথা বলছে, যেটা আমরা অতীতে দেখি নাই। তো এটা আমাদের অবশ্যই একটা প্লাস পয়েন্ট, যে না, আন্দোলনে যারা আছে তাদের সবাই সেই একই চিন্তাধারায় করে না, পরিবর্তন চায়। তবে একটা জিনিস অবশ্যই ঠিক, আমি একটা তুলতে চাই, এরিস্টটলের একটা কথা আছে, এডুকেটিং দ্য মাইন্ড উইদাউট এডুকেটিং দ্য হার্ট ইজ নো এডুকেশন অ্যাট অল। এখন দেখা যায় আমাদের যে জেনারেশনের কথা আমরা বলছি,
এরা টিকটকে, আমি সবাইকে বলবো না, বাট এর একটা বড় অংশ, এটা আমাদের জন্য সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে। তারা টিকটকে রিলস বানানোর জন্য যে পরিমাণ কসরত করে বা সময় ক্ষেপণ করে, এতটুকু যদি আসলেই পড়ার টেবিলে থাকতো আমার মনে হয় অনেকাংশে সহজ হয়ে যেত। আমি জানি না আসলে সেটা কেন হয় না, এটার জন্য আমাদের অভিভাবকরা যেমন দায়ী, পাশাপাশি আমরাও দায়ী, আমাদের রাজনীতিবিদরাও কম বেশ দায়ী, এবং বাংলাদেশের যে একাডেমিক সিস্টেম যেটা আছে বর্তমানের এটা অনেকাংশে দায়ী। এইগুলোর যদি আমূল পরিবর্তন করা যায়, এবং যেটা আমি মনে করি জুলাই সনদ নিয়ে অনেক সময় অনেক কথা, সেখানে কিন্তু আমি দেখি না, এটা হয়তো আমার জানার দৈন্যতা, শিক্ষা ব্যবস্থা নিয়ে সেই অর্থে আমি বিষয় কোনো কিছুই পাইনি। তো এই জিনিসগুলোও যদি সেই জুলাই সনদের সাথে এতটাই সমান প্রায়োরিটি পাইতো, আমরা মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা চিন্তা করছি তারা একটা বেটার বাংলাদেশ পেতে, এবং তাদেরকে দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে আমাদের প্রচেষ্টা বা আমাদের চাওয়া, সেটাও পূরণ হতো বলে আমি মনে করি। জি, ব্যারিস্টার আসজামান ফুয়াদ, গতকাল সংসদে আলোচনা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, এবং সেখানে বলা হচ্ছে যে যখনই টানাপোড়েন তৈরি হয় তখনই আসলে ফ্যাসিস্টরা হুঙ্কার দিয়ে ওঠে, সেই হুঙ্কার থেকে ঐক্যমতের কথা বলা হয়েছে, কিন্তু জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন নিয়ে তো টানাপোড়েন চলছে সংসদে। গতকালও সেই টানাপোড়েনটি চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার মধ্যে। এটা চলাটা তো কোনো মানে সমস্যার জায়গা না, বরং এটাই তো হচ্ছে জুলাইয়ের কন্ট্রিবিউশন, যে আমরা কিভাবে উইথ ডিসেন্সি একজন আরেকজনের ব্যাপারে খুব পাওয়ারফুল সমালোচনা করতে পারি, করেও আবার গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আমরা একমত হতে পারি। এবং সেখানে দেখেন বিরোধী দলীয় নেতা ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেবের মৃত্যুতে যে পরিমাণ ইমোশনাল ট্রিবিউট দিয়েছেন, প্রধানমন্ত্রীও কেঁদেছেন সংসদে, এরকম নিউজ দেখলাম। তো এইটাই তো হচ্ছে আমাদের ইউনিফাইংয়ের জায়গা আর কি। এবং এখন পর্যন্ত কোনো বিরোধী দলের নেতার বক্তব্যের ভিতর এরকম আঁচ পাবেন না যে সরকারকে টেনে হিচড়ে নামাইতে হবে, তাকে ব্যর্থ করা, যেগুলো আমরা আওয়ামী লীগের আমলে পরিকল্পিতভাবে দেখেছি যে এই কাজগুলো করবার জন্য। তো সেই জায়গায় মানে বিএনপির হিস্ট্রিতে শুধু না, বাংলাদেশের হিস্ট্রিতে শহীদ জিয়ার রাজনৈতিক ক্যানভাসে পুরো পলিটিক্স কখনো আসে নাই, ফর দ্য ফার্স্ট টাইম এটা এসছে। এবং এই হিস্টোরিক্যাল অপরচুনিটিটা বিএনপিকে কাজে লাগাতে হবে। এবং এই জন্য রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে কন্টিনিউয়াসলি বিএনপিকে আয়নার মতো করে কাজ করা, যে আপনি কোথায় ভুল করছেন। কারণ সরকার ক্ষমতা এমন একটা জায়গা যে চোখে ছানি ফেলে দেয়। আপনি ক্ষমতার চোখ দিয়ে যখন দেখবেন তখন বাকিদেরকে দুর্বল, অচ্ছুত, দলিত, নমশূদ্র মনে হয়। এবং হয় বলেই আপনাকে রাজাকার বলে গালি দিচ্ছে, চাকর বাকর বলে, যাচ্ছে তাই গালাগালি করতে পারে, তেলাপোকা বলতে পারে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে সরকারি বিরোধী দলের ভিতরে মৌলিক কিছু বিষয়ে যথেষ্ট একমত আছে। যদি সংবিধান সংস্কার কমিটি বা সংবিধান সংস্কার পরিষদ এটি নিয়েই তো টানাপোড়েন, সেই জায়গাটা টানাপোড়েন তো শুরু থেকে আছে। এটার টানাপোড়েন তো ঐকমত্য কমিশনই আমাদের সাথে আছে। আমরা তো এই বিএনপির অনেকগুলো পজিশনের ব্যাপারে তো সিরিয়াসলি কমিশনের বৈঠকেই দ্বিমত করেছি, বক্তব্য দিয়েছি। কিন্তু এই দ্বিমতটা কত দূর যাবে, এটা তো একটা পলিটিক্যাল জায়গা। এটাকে আমরা ভোটের মাঠে নিয়ে যাব, এটা আগামী 5 বছর পর্যন্ত চলবে। আমরা জনগণকে কনভিন্স করবার চেষ্টা করব যে বিএনপি তার কথা রাখে নাই, ওয়াদা রাখে নাই, তার 31 দফা সে লঙ্ঘন করেছে। এবং এই পলিটিক্স করবার নামই তো গণতন্ত্র। কিন্তু যেখানে দ্বিমত থাকবে না সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে আমার স্বাধীনতার প্রশ্নে, আমার সার্বভৌমত্বের প্রশ্নে, আমার জাতীয় স্বার্থের প্রশ্নে, আমার রাষ্ট্রীয় শত্রুর প্রশ্নে। যিনি আমার শত্রু, আমার দেশের শত্রু, দেশীয় এবং বিদেশীয়, তার প্রশ্নে আমার ভিতরে কোনো দ্বিমত থাকবে না। এই জন্য দেখেন বেইজিং থেকে ফিরে এসে বেইজিংয়ে কি পাইলো না পাইলো এই সমালোচনা কিন্তু আমরা সিরিয়াসলি কেউ যাই নেই। কিন্তু সবাই যেখানে একমত হয়েছে, বিরোধী দলীয় নেতাও, চিফ হুইপ, সবাই কিন্তু কথা বলেছে যে এই যে পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতির নতুন অভিমুখ তৈরি করেছে তারেক রহমান, এইটাকে কিন্তু সবাই স্বাগত জানিয়েছে। এখন এই সম্পর্কটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, এই সম্পর্কটা তৈরি করবার ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো আমি কিভাবে দূর করব, এই সম্পর্কটা করবার ক্ষেত্রে অন্যান্য পরাশক্তির সাথে আমার চুক্তিগত অথবা চুক্তির বাইরে যে টানাপোড়েন আছে সেটাকে আমি কৌশলগতভাবে কীভাবে ডিল করব, এইটা হচ্ছে সরকারের চ্যালেঞ্জ। এবং সেই জায়গাতে আমরা বারবার বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি যেহেতু লম্বা সময় বাইরে ছিলেন, এগুলো করা খুব ইজি। ক্রিটিক্যাল যে কোনো বিষয়ে আপনি প্রধান বিরোধী দলীয় নেতা চিফ হুইপকে ডাকেন, বসে কথা বলেন যে দিস ইজ দ্য কোর্স অফ অ্যাকশন। যে এমন কিছু সিকিউরিটি ইস্যু আছে প্রধানমন্ত্রী চাইলেও, প্রশ্ন করলেও আপনি পার্লামেন্টে সে উত্তর দিতে পারবে না। কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতা নিয়ে কি বসেন যে মাননীয় বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, এইটা আমরা ভাবছি, এখন আপনাদের মতামত দেন। সিকিউরিটি ইস্যু এই রুমের বাইরে আলোচনাটা যাবে না, আমি নিতে চাচ্ছি না। কথা বলেন, চীন ইস্যু নিয়ে কথা বলেন, তিস্তা ব্যারেজ নিয়ে কথা বলেন, জ্বালানি সংকট নিয়ে কথা বলেন। যত বেশি সরকারি দল এই কনভারসেশনগুলো অ্যাকোমোডেট করবে, তত বেশি হচ্ছে তৃণমূলে নেতাদের ভিতরে ঝগড়াঝাটি, ভাষা, জ্ঞান, এটার যে ধার, এই ধারগুলো কমে যাবে। তো সেই জায়গাতে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ব্রিলিয়ান্টলি পারফর্ম করেছেন।
ওনার এখান থেকে এমনিতেই সুনাম আছে জিয়া পরিবারের সদস্যদের কথা বলা, মার্জিত আচরণ, রেসপন্স না করা, ডিসেন্সি, এইগুলোকে পলিটিক্যালি ট্রান্সলেট করা জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের এই আহ্বান থাকবে, এই জায়গাগুলোতে আপনি বসেন। এই যে গালাগালি করছে বিভিন্ন, দেখবেন এই যে আজকেও শিক্ষামন্ত্রীকে বাজে বাজে ল্যাঙ্গুয়েজে গালাগালি করা হয়েছে। আমি বলেছি সকল রাজনৈতিক দলকে সিম্পলি চায়ের দাওয়াত দেন, যারা সংসদে আছে, যারা সংসদের বাইরে আছেন, যারা টকশো করেন, মেহমান আছেন, তাদের সবাইকে ডাকেন, ডেকে একটা কমন কালচার ডেভেলপ করবার ব্যাপারে প্রস্তাব করেন যে আমরা সমালোচনা করব, কিন্তু আমরা বাপমা তুলে গালি দিতে হবে কেন? আমি ধরেন তো হাসিনার সবচেয়ে কঠিন সমালোচক বাংলাদেশে যারা আছেন তাদের ভিতরে তো আমার নাম তো উপরের দিকে আছে, কিন্তু আমি কিন্তু শেখ হাসিনাকে, শেখ মুজিবকে বাপমা তুলে তো কোনোদিন গালি দিই নেই, প্রয়োজন পড়ে নেই। তো রাজনৈতিকভাবে শক্ত ভাষায় পলিটিক্যালি ঘায়েল করা, সমালোচনা করবার সুযোগ আছে। এই কালচারটা তৈরি করতে হবে কালেক্টিভলি। এটা জল করবেন, আমরা শেষ দিকে আছে 2 মিনিট করে আমি সময় দিতে চাই। জুলাই গণহত্যার বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জায়গাটা। থ্যাংক ইউ। আমার এটা ছোটবেলার দাবি। জুলাই গণঅভ্যুত্থানের কথা আমি বলছিলাম যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা, ফুয়াদ ভাই তবা কমিশনের কথা বলছিল। এগুলো করা হলো না, যে একটা ইলেকশন হলো, একটা ইলেকশন করার মধ্যে দিয়ে আমরা একটা পোস্ট আওয়ামী এরিনাতে প্রবেশ করে গেছি। কারণ এই ইলেকশনের মধ্যে দিয়ে আপনি জানেন, জামাতের একজন এমপিও বলেছে, বিএনপির লোকজন তো বলবেই, আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু ভোট দিয়েছে। না হলে এই 65%-এর উপরে যে ভোট, এটা কোথা থেকে আসলো? আওয়ামী লীগের সমর্থকরা ভোট না দিলে, তার মানে আওয়ামী লীগের সমর্থকরা নৌকা মার্কার বাইরে বিভিন্ন মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে পোস্ট আওয়ামী যুগের সূচনা করে দিয়েছে। ফলে এরপরে এখন জুলাই 15 বছরের এই সমস্ত অত্যাচার যদি আপনি একটু পাশেও রাখেন, শুধু জুলাই আগস্টের এই সময়টাতে এই যে গণহত্যাটা চালানো হইল, এটা কি শেখ হাসিনা এবং তার যে কামাল, বোতল কামাল বলা হয় যাকে, একটু মদ বেশি খেতে মনে হয়, তো এটা কি তার পার্সোনাল সিদ্ধান্ত ছিল? এটা তো পার্সোনাল সিদ্ধান্ত ছিল না, সাংগঠনিক সিদ্ধান্ত ছিল, এবং সমস্ত অঙ্গ সংগঠনকে সশস্ত্রভাবে নিয়োগ করা হয়েছিল। ফলে দল হিসাবে কেন বিচার করা হবে না? দল হিসাবে বিচার না করলে আপনি তো একটা পরিপূর্ণ বিচারের যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়া প্রবেশই করলেন না আপনি। দল হিসাবে যখন আওয়ামী লীগের বিচার শুরু হবে, তখনই প্রকৃত অর্থে এখানে এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, যেটা আমরা বলি যে ডিআওয়ামীকরণ প্রক্রিয়া, যেটা আওয়ামী লীগ যে কালচারালি একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন এবং তার যে ফ্যাসিবাদী প্রবণতা, নফসানিয়াত যেটাকে বলি, সেইটার বাইরে বাংলাদেশ হাঁটা শুরু করবে। তাহসিন রিয়াজ, শেখ হাসিনাকে ফেরত আনা এবং দলের বিচার, আওয়ামী লীগ হিসেবে দলের বিচার। দলের বিচারের ব্যাপারে আমাদের প্রথম থেকে এই দাবিটা ছিল, আমরা সবসময় এই কথাটা বলেছি, এবং আমাদের এই জায়গাটাতে একেবারে নিরপেক্ষ অবস্থান ছিল। কিন্তু খুবই আফসোস লাগে এখন আমাদের, যে এখন বিএনপি অলমোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী এখন তো রেগুলারলি বলতেছেন, উনি খুবই ক্লিয়ার ওয়ার্ডে এই কথাটা বলছেন। কিন্তু আপনি এখন একটু সার্চ করলেই পেয়ে যাবেন যে ওই সময় যখন আমরা দলের ব্যাপারে আমরা যখন বলছিলাম যে সিদ্ধান্ত নিতে হবে, তখন কিন্তু ওনারা বিরোধিতা করছেন, না দল কেন নিষিদ্ধ করতে হবে। বাট ফাইন, এখন তারা একটা জায়গায় মানে ঐক্যমত হয়েছেন, এটা একটা ভালো শুভবুদ্ধির উদয়। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, দেখেন এগুলো লিটারেলি আমার কাছে মনে একটা পলিটিক্যাল রেটরিক, ফাঁকা বলি ছাড়া অন্য কিছু মনে হয় না আমার কাছে, যে এগুলো এই নতুন করে সামনে নিয়ে আসা, তিনি ফেব্রুয়ারিতে আসবেন, জানুয়ারিতে আসবেন, ডিসেম্বরে আসবেন, এসে কি করবেন, এয়ারপোর্টে আসবেন নাকি বর্ডার দিয়ে আসবেন, এই ভাই এই যে আসতো সে পালাইতোই না আসলে। ফলে তিনি পালাই গেছেন, একটা ইনভ্যালিড কেস, এবং চাওর করে রাখা আলোচনাটাকে সবসময় রেলেভেন্ট রাখার একটা প্রচেষ্টা, এই আলোচনাটা আমার মতন মনে হয় না যে ইভেন কমেন্ট করার মতন খুব একটা জরুরত এখানে আছে। একটা ব্যাপার আমি জাস্ট আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, দেখেন প্রসেস কি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের তো একটা সহজ সরল প্রসেস আছে। প্রসেস হচ্ছে আওয়ামী লীগ এখনও তার আগের কালচার থেকে বেরোতে পারে নাই। আপনি খেয়াল করে দেখেন ভয়, আপনি খেয়াল করে দেখেন তাদের কথাগুলো কীভাবে আসতে চায়, আসবো সবাইকে শেষ করে দিব, এই যে টোনটা দেখেন, এই টোন দেখে আপনি বিগত 16 বছর তার আগের ক্ষমতায় যখন তারা ছিল ওই টোনে কোনো পার্থক্য পান নাই কিন্তু। ফলে তাদের মধ্যে আসলেই কিন্তু প্রসেসগতভাবে তারা কিন্তু ভিন্ন জায়গায় যায় নাই এখন পর্যন্ত। ওই যে চিন্তার যে তাদের যে চিন্তার যে ফ্রেমটা ছিল, ফ্রেমওয়ার্কে জানে, এই জন্য খালি থ্রেট করে, সবাইকে দেখে নিব, সবাইকে মেরে ফেলবো, জ্বালা জ্বালা সিলাত দেখে রাখো, লিস্ট করে রাখো, সবাইকে বাইর করে দিব দেশে, ওই যে আগের কথা বাইর করে দিব। ফলে দেখেন, লাস্ট কথাটা বলি, ফলে ভয় দিয়ে আপনি কখনোই বাংলাদেশে ফিরতে পারবেন না। বাংলাদেশের এই জেনারেশন এই সমস্ত ঠুনকো জিনিস তোয়াক্কা করে না। আপনি ক্ষমতায় ছিলেন তখনই তোয়াক্কা করে নাই, ফলে আপনি এখন তো ক্ষমতায় তো নাই, দূরে আরো যেখানে পালাইছেন ওই দেশের সাথে মানুষের ব্যাপারে এখন বিরোধ দ্বিমত আছে। হ্যাঁ, একটা প্রসেস আপনার জন্য আছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। ওই মেসেজটা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা মানুষ যদি আপনাদেরকে ক্ষমা করে। আজলক জীবন, বিচার এবং শেখ হাসিনার ফিরে আমি আসা। এটাতে আসবো, আমি জাস্ট তাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিব শুধু, সময় 2 মিনিট। আমি করি। আজকে যদি দেখেন সংসদে বিরোধী দলীয় নেতা কিন্তু বক্তব্য দিয়েছিলেন 8 মিনিট, বাট ওনার বক্তব্য শেষে যখন মাইক বন্ধ হয়ে গেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী এবং চিফ হুইপ কিন্তু নিজে স্পিকারের কাছে বলেছেন যে মাইক সময় বাড়ি দেওয়ার জন্য। এটা কিন্তু বাংলাদেশের 57 বছরের ইতিহাসে মনে হয় প্রথম। ফুয়াদ ভাই একটা বিষয় তুললেন, যেটা হচ্ছে বিএনপি যেই
কি বলবো এটাকে, বিএনপি যে ভঙ্গ করেছে, যে কমিটমেন্ট দিয়েছিল সেটা ব্রেক করেছে, সেই বিষয়টা নিয়ে জনগণের কাছে যাবে 5 বছর। দেখেন, প্রথম বিএনপির সাথে গাদ্দারি করা হয়েছে ইন্টারিমের সময়। দেখেন স্বাক্ষরিত জুলাই সনদে যেই নোট অফ ডিসেন্ট ছিল, এগুলো বাদ দিয়ে 13ই নভেম্বর হঠাৎ করে কেন নতুন করে জুলাই অধ্যাদেশ এইভাবে জারি হলো, যেটা নাকি ধরেন যেটাতে ফুয়াদ বেরা নিজের সিগনেচার করেছে। আমাদের সহযোদ্ধা যিনি যেই দলে আছেন, ওই এনসিপি কিন্তু তখন প্রাত ভবন বলবো না, কোনো ইয়েতে গিয়েছিলেন, কক্সবাজার গিয়েছিলেন। এখানে দেখেন দ্বিমতের জায়গায় ঐক্যমত হয়ে কিন্তু বিএনপি তারপরে নোট অফ ডিসেন্ট দিয়ে কিন্তু সেটাতে ঐক্যমত হয়েছিল। এমনকি আপনাকে যদি বলি, যেটা হচ্ছে আমাদের যে গণভোটের প্রস্তাবও কিন্তু বিএনপির প্রথম দিয়েছিল, বাট কি হিসেবে দিয়েছিল, যে 83টা পয়েন্ট ছিল, সেই পয়েন্টের উপর যাতে জনগণ তাদের মতামত দিতে পারে। বাট ইন্টারিম কি করলো, সেটাকে কাটছাট করে নিজেদের মতো করে 47টা পয়েন্ট তৈরি করলো। সেইখানে তারা তাদের মতো করে প্রচারণা চালালো, এবং একটা শব্দ যেটাকে আমি সবসময় দ্বিমত করেছি, ওরা সরাসরি সারা দেশে সরকারি খরচে প্রচার করে বলেছেন যদি এটা না পাস করে একটাও পাবেন না। ওনারা কিভাবে বলে বিএনপি ধরেন, আমি বিএনপি বাদ দিলাম, জামাত এনসিপি আসলো, তারা যে আসলে সেটা না মানলে একটাও করবেন এই নিশ্চয়তা তারা কিভাবে দেয়। এখানে দেখেন দুইটা জিনিস হয়েছিল, আমি শেষ করছি। বিএনপি সবসময় আওয়ামী লীগের ব্যাপারে বলেছিল যে আমরা নির্বাহী আদেশে তাদের যেই নিষিদ্ধ বিষয়টা সেটা চাই না, আমরা চাই আইনি প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করতে, যাতে ভবিষ্যতে যে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করলে যেটা নিয়ে কখনো প্রশ্ন উঠবে না। কারণ নির্বাহী আদেশে নিষিদ্ধ তো জামাতকে একাধিকবার করেছে, তো এই লাভটা কি হয়েছে? এটা তো কোনো খুবই রেডিক্যাল কমেন্ট ছিল ওই সময়। আপনি বিষয়টা অনেক রকম, আমি ভুলে যাওয়ার জন্য না, যেটা বাস্তবতা বলেছে বিএনপি যখন বলেছে সেটা রাখার চেষ্টা করছে। এখন অনেক বিষয় তোলা যায়, ডিসেন্ডিং ফ্যাক্টরকেও অ্যাভয়েড করছে। না এটা আপনি আপনার মতো বলতে পারেন ভাই। আমি প্রমাণ আচ্ছা, করে আমরা- ভাই, এখন প্রমাণের মধ্যে গেলে সময় দিতে হবে, আমাকে সময় দিতে হবে। আমি তো 2 মিনিটের বেশি সময় পাবো না। 20 সেকেন্ডের চ্যালেঞ্জ আমি দিলাম, শুধু 20 সেকেন্ডের মধ্যে প্রমাণ আমি তো করে দিই। বললাম টেক যে মাই চ্যালেঞ্জ। আচ্ছা, আমরা তো শোয়ের আচ্ছা, পরে তো তাছাড়া কথা আমরা বলতে পারবো। একটু- আমরা দেখি আমাদের তো শোয়ের সময় শুনবেন। আমার আচ্ছা, 10 শোয়ের সেকেন্ড মধ্যে চ্যালেঞ্জ 10 সেকেন্ডে 20 লাস্ট যেটা বলি 20 সেকেন্ড। আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি যেরকম বললি কথা বলছে, শুধু তাই না, নিষিদ্ধ সংগঠন যখন রাস্তায় মিছিল করছে, বিএনপি না থাকুক, বিশেষ করে ছাত্রদল যুবদল কিন্তু প্রথম সারিতে গিয়ে তাদেরকে আটক করছে। আপনি এনসিপি জামাতের ছাত্র সংগঠন বা জামাত ইসলামী দেখেন তো কয়টা উদাহরণ দিতে পারবেন? বাস্তবতা তো আমরা মাঠে দেখি না, মুখের ব্যারিস্টার কথা আসাদুজ্জামান আমরা ফুয়াদ, কিছু বলতে পারবো। আমরা চাই মুখের কথার সাথে বাস্তবতা মাঠেও আমাদের পাশে যাতে ব্যারিস্টার তারা থাকে। আসাদুজ্জামান তাহলে ফুয়াদ, এই হয়তোবা পরিবর্তন বিচারের সম্ভব, জায়গাটি তাদেরকে আসলে আটকানো কতটা অগ্রগতি হয়েছে আমাদের? দুইটা বিষয়, একটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার করবার জন্য আসলে বিচারিক পদ্ধতি এমন একটা যেমন উপায়, এটার একটা পলিটিক্যাল কনসেনসাসের সুযোগ আছে। পার্লামেন্টই চাইলে সব দলে এটা প্রস্তাব দিয়ে এটাকে সংসদে বিল আকারে পাশ করে দিতে পারে, আইন আকারে, যে এই কারণে আমরা আওয়ামী লীগ নামক দলকে নিষিদ্ধ করলাম। এবং চার্জশিট কি? চার্জশিট হচ্ছে অসংখ্য, শত শত চার্জশিট। কদিন আগে শুনলাম আওয়ামী লীগের সেক্রেটারি বলছে, আপনি শুনেছেন কিনা একটা মিটিংয়ে, ওবায়দুল কাদের সাহেব, যে লাশের বদলে লাশ, চোখের বদলে চোখ, সহিংসতার বদলে সহিংসতা। এই যে আজকে শিক্ষার্থীদের আন্দোলনটাকে ডাইভার্ট করে আওয়ামী যে গুন্ডা পান্ডা গুপ্তরা ঢুকছে এখানে, সেটা কিন্তু এটার একটা পরিষ্কার কানেকশনের জায়গা, কজেশন। সুযোগ পাওয়ার সাথে সাথে সে ভায়োলেন্সে চলে গেছে। এর বাইরে যেটা গুরুত্বপূর্ণ, যেটা রনি কারেক্টে রেফার করেছে, আমি এই রিকনসিলিয়েশনের একেবারে হিস্টোরিক অপশন আলোচনা করেছি, 7-8টা অপশন আছে। এবং ইতিমধ্যে আমি বারবারও বলেছি যে বর্তমান নির্বাচিত সরকার আসছে, ক্রস পার্টি একটা গণশুনানির আয়োজন করা দরকার পার্লামেন্টে, যেটা লম্বা সময় ধরে চলবে, যেটার সাথে আপনি বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, আইনজীবী, তারপরে সাংবাদিক, জুলাইয়ের সাথে যারা আন্দোলনে ছিলেন, সবাইকে নিয়ে পাবলিক হিয়ারিং হবে কংগ্রেসের মডেলে। যারা জুলাইয়ের স্টেক হোল্ডার আছেন সবাই এসে এখানে বক্তব্য দেবেন, কথা বলবেন আওয়ামী লীগের ব্যাপারে কী করণীয় আছে। তখন এটাই আপনার ম্যান্ডেট হবে বিল আকারে পার্লামেন্টে পেশ করবার জন্য, যেটা ক্রস পার্টি ডিবেট করে পাশ করবে। জি, আলোচনায় অংশ নেওয়ার জন্য ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তাহসিন রিয়াজ, জাওয়ার কুরমনি এবং আজিজুল হক জিয়ন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট থেকে বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে একটা তথ্য জানিয়ে রেখে, বুধবারের যে এইচএসসি পরীক্ষা সেটি স্থগিত করা হয়নি, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, সুতরাং পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে অবশ্যই যাবেন। দর্শক, পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।